আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের মুখোমুখি আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, প্রধান সমন্বয়ক পলিটিক্স ক্লাব। আমরা একটু আগেই এই ফারাক্কার বাঁধ নিয়ে একটা লাইভ করেছি এবং সেখানে বেশ কিছু সময় কথা বলার পরেও কোনো অডিয়েন্স থেকে কোনো কমেন্ট দেওয়া হয়নি। দেখেছেন অনেকেই সেখানে বেশ একটি টেকনিক্যাল কারণে কোনো সাউন্ড পাওয়া যায়নি, যার কারণে আমরা লাইভটা আবার করছি এবং আমাদের এই লাইভটা সম্পন্ন হলে আগের লাইভ ডিলিট করে দেবো। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে পলিটিক্স ক্লাবের হট সিটে বসে আছেন বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার। উনি ওনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই বক্তব্যটা রাখবেন। উনি একবার টিপাই মুখের ফারাক্কার উদ্দেশ্যে মিছিল করেছিলেন এবং কয়েকবার লং মার্চে গিয়েছিলেন এবং সেখানে তার সঙ্গে গিয়াস কামাল চৌধুরী সহ অনেকেরই ফুটেজ আমাদের হাতে পেয়েছি, সেগুলো আমরা দিব এবং এখন শুনবো জনাব আমির আলী হাওলাদারের মুখে ফারাক্কার বাঁধ সম্পর্কে তার অভিজ্ঞতা। জি, বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান জনাব আমির আলী হাওলাদার। ঠিক আছে, সাউন্ড আসবে ইনশাল্লাহ, যদি অডিয়েন্স থেকে কেউ বলে সাহায্য করেন সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা। তো নিশ্চয়ই সাউন্ড পাওয়া যাবে এখন। জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশে যে যেখান থেকে শুনতেছেন, তাদের মূল্যবান সময় নষ্ট করে শুনতেছেন, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আসলে আপনারা জানেন যে বিগত 54 বছর পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, দিনের রাষ্ট্র, রাতের রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, এই বন্ধু রাষ্ট্র আমাদের একের পরে এক চুবাইয়া মারতেছেন। আচ্ছা আচ্ছা, চুবাইয়া মারতেছেন আমাদের। আপনারা দেখেন সেই শুকনো মৌসুমে শুকাইয়া মারতেছেন, বর্ষা মৌসুমে চুবাই মারছে, ডুবাইয়া মারতেছেন। এই হলো পার্শ্ববর্তী বন্ধুদের আচরণ, ব্যবহার। আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের থেকে এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কয়েকদিনের জন্য ওয়ান টেস্ট এই ফারাক্কা বাঁধ চালু করে নিয়েছিল, যে আমরা দেখি কয়েকদিন টেস্টের জন্য। আচ্ছা, কিন্তু ভারতের সাথে আমাদের যে ইচ্ছা ছিল, দুঃখের বিষয় হলেও সত্য, ভারত তাদের কোনো কথা আমাদের সাথে রাখে নাই এবং তারা আমাদের সাথে পানির সাথে তারা বেইমানি করেছে। জাতির সাথে তো করছেই, পানির সাথে বেইমানি করেছে। আমাদের যে ইচ্ছার থেকে তারা আমাদেরকে বঞ্চিত করেছে। সেই বঞ্চিতের কারণে আজকে তারাও একদিন বঞ্চিত হয়ে যাচ্ছেন, কারণ আল্লাহ পাকে কুদরতভাবে তাদেরকে বঞ্চিত করেছে। জি, আপনারা জানেন এই ভারত আমাদের যে এই সমস্ত জায়গাগুলি ডুবতেছে, সেখানে দেখেন আমাদের মাছ, যারা মাছ ছাড়ে ব্যাংকের থেকে ঋণ নিয়ে, তাদের মাছ ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিভিন্ন ফসল, বিভিন্ন আইটেম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে তারা এই সমস্ত করে। ঠিকই দেখা যায় যে যখন ধান পাকবে তা আগে তারা ফসকেরা পানি গিলে ছেড়ে দেয়, কথা নাই বার্তা নেই, পানি গিলে ছেড়ে দেয়। তাদের ঘর বাড়ি যা কাছে গরু বয়স দেখা যায় যে ঈদের আগে তারা গরু পালে 2টা পয়সা পাওয়ার জন্য, ব্যাংকের থেকে ঋণ নিয়ে ওই গ্রামে বিভিন্ন জায়গার থেকে কিস্তি দিয়ে গরু কিনে, কেউ বাছুর কিনে গরু হয়, কেউ মনে করেন মুরগি পালে, কেউ হাঁস পালে, কেউ মনে করেন ছাগল পালে, কেউ বিভিন্ন জাতের বিজনেস এক একভাবে করতেছে। আজকে সেখানে লক্ষ লক্ষ লোকের রিজিককে এই ভারত কেড়ে নিচ্ছে। কিভাবে কেড়ে নিচ্ছে? যখনই তারা একটা মৌসুম আসে, ঈদের মৌসুম আসে, যে বাজারে নিয়ে গরু বেচবে, মুরগি বেচবে বা যা কিছু বিক্রি করবে, 2টা পয়সা পাবে, ঠিক তার আগে মুহূর্তেই ফারাক্কা বাদ গেলে সব ছেড়ে দেয়। কিছু বলা নাই, কিছু নাই। রাতের অন্ধকারে সমস্ত বাদগুলি তারা ছেড়ে দেয়। দেওয়ার পরে কি হয়, গরুগুলি, বাছুরগুলি যা যা আছে পানিতে ভেসে যায়, সমস্ত পানিতে ভেসে যায়। তাদের ঋণ কে দিবে? ঋণ পরিশোধ কে করব?
আমি গভর্নমেন্টকে বলবো যে সমস্ত বাদের এ যাবৎ পর্যন্ত যত ঋণগ্রস্ত ব্যক্তিরা আছে তাদের সবাইকে ঋণকে আপনার মৌকুব করে দিন, এবং সারা বাংলাদেশের কৃষি ঋণ যারা আছে তাদেরকে 5 থেকে 10,000 টাকা যে সমস্ত ঋণ নিয়েছেন, ঋণের বোঝায় আজকে অনেকেই দিতে পারতেছে না, সেগুলিকে আপনি মাফ করে দেন। সেগুলি মাফ করে দিয়ে নতুন করে কৃষকদেরকে দেখে দেখে আপনারা ঋণ দেন এবং উৎপাদন বাড়ান। আজকে আপনারা ভারতের বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আছেন, তারা সারা জীবনই তারা ভারতের দালালি করে আসছেন, তারা করবেই, তারা সারা জীবন ওই ভারতের দালালি করবে। তারা দালালি তাদের পেশা, দালালি তাদের নেশা, রাজনীতিকটা তাদের একটা পেশার মতন অবস্থা হয়ে গেছে। দেশপ্রেম রাজনীতি এবং পেশা এক জিনিস নয়। দেশের জনগণকে ভালোবাসতে হলে এই সমস্ত দালালি আপনাকে বিসর্জন দিতে হবে, আর দালালি বেছে নিলে জনগণকে আপনি বিসর্জন দিতে হবে। দুইটা একসাথে কোনোদিন চলে না। হলে দালালি করেন, না হলে দালালি মুক্ত হয়ে দেশকে ভালোবাসুন। আজকে আমরা কি করতেছি? একের পর দালালিও করি, জনগণকে ভালোবাসি। আজকে যে সমস্ত বানবাসী ভাইদেরা একের পরে আজকে দীর্ঘ 53 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে তারা হারাইছেন। আজকে প্রবাসী ভাইরা তাদেরকে সহযোগিতা করে হাত বেড়েছেন। দুঃখ হলেও সত্য, শেখ হাসিনা ওয়াজেদ আমার দেশ ডুবে যায়, আপনি স্টেডিয়ামে 60 লক্ষ টাকার প্রায় 50 থেকে 60,000 কোটি টাকার আপনি আতশবাজি করেন, আর মাত্র 40টা 60 কোটি টাকা মাত্র আমার বানবাসীদের দেন। লজ্জার বিষয়। আল্লাহ আপনাদেরকে দেখাচ্ছেন এবং আল্লাহ আপনাদেরকে আরও দেখাবে, কারণ আপনারা যা কিছু করেছেন এ দেশের জন্য করেন নাই, দাদাদের জন্য করেছেন। আজকে সারা বাংলার জনগণ কি আপনার কর্মী বাহিনী পর্যন্ত আপনাদের পক্ষে আর নেই। দিনে দুপুরে রাষ্ট্রকে, দিনে দুপুরে আপনি নিজের খুনকে নিয়ে আপনার দাদাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আপনি যে 2 লক্ষ প্রায় বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনার কর্মী বাহিনী আছেন, যে সমস্ত কর্মী বাহিনী আছে আপনাদের, সেই সকল কর্মী বাহিনীদেরকে আপনি সমুদ্রের ভিতরে রেখে গিয়েছেন। আপনি মনে করেছেন আপনি পার পেয়ে গেছেন, না, আপনি কর্মী বাহিনীকে ডুবিয়ে গেছেন। আপনি একটু সিগন্যাল দেওয়া উচিত ছিল যে আমি চলে গেলাম, তোমরা যে যেমনি পারো তোমরা চলে যাও। কিন্তু আপনি কয়েকজন লোককে, উপরের কিছু লোকদেরকে আপনি সরাইয়া দিয়েছেন, আপনার ফ্যামিলির লোকদেরকে সরাইয়ে দিয়েছেন, আর সারা বাংলার কর্মীদেরকে আপনার একটা অসহায় দিনের ভিতরে রেখে গেছেন। এটার জন্য আপনার জন্য আর মনে হয় মায়া কান্না কেউ আর হবে বলে আমার মনে হয় না। আপনি ভারতের দিতে এমন দিয়েছেন, 18 কোটি জনগণের পায়ের তলার মাটিগুলিও আপনি দিয়ে দিয়েছেন। আজকে নিত্য প্রয়োজনীয় থেকে আরম্ভ করে যা কিছু আপনি দিয়েছেন, অনেক কিছু আপনি দিয়েছেন। সে অনেক কিছু দেওয়ার পরে আপনি পেয়েছেন ভারতে একটা আশ্রয় পেয়েছেন। কিন্তু এই ভারত সরকার বেশি দিন দূর নয়, আপনাকে হাত পায়ে কড়া লেগে আবার বাংলার জনগণের কাছে ফেরত দিবে, কারণ তাদের স্বার্থে, তারা স্বার্থনীতি। তারা যেভাবে আমাদের আমরা ফারাক্কাবাদের, আপনারা জানেন যে আমরা
টিপাই বাঁধ বলে, আমরা 54 নদীর বাঁধের সেই ভারতের সেই বাঁধের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করেছিলাম, কিন্তু ভারত কর্ণপাত করে নাই। এবং গ্যাস কামাল চৌধুরী সহ আমরা মিছিল করেছি, মিটিং করেছি এই ফারাক্কার পানির জন্য। আমাদের মহিউদ্দিন খান রহমতুল্লাহ সহ আমরা সেই জকিগঞ্জে আমরা লং মার্চ করে সেই টিপাই বাঁধ দেওয়ার জন্য, 54 নদী বাঁধ দেওয়ার জন্য আমরা লং মার্চ করে গেছি। চরমুনার পীর সাহেব লং মার্চ করেছেন, সাইকুল আল্লামা আজিজুল হক সহ আমরা সবাই আপনার এর বিরুদ্ধে আমরা লং মার্চ করেছি। আপনি কি ভুলে গিয়েছেন? আমরা সাইকুল সাহেবের নেতৃত্বে 1993 সালে আপনার এই বাবরি মসজিদ ভাঙছেন, সেই সময় আমরা লং মার্চ করে যশোরে আমরা বেনাপোল বন্ধ দেওয়ার পরে আপনার সেই লোকেরা আমার 4 জন লোককে হত্যা করেছেন। ভুলে গেছেন? আমরা ভুলে নেই। কিন্তু আজকে আপনারা আমার দেশের সম্পদকে লুটি পেটে খাচ্ছেন, আর আমরা তামসা দেখছি। কিন্তু বাংলার জনগণ, 18 কোটি জনগণ ভারতের এতদিন ভারতমুখী ছিল এই 53 বছর। আজকে 2024-এর পর থেকে এখন ভারতমুখী নয়, এখন হলো নিজমুখী। তারা এখন ব্যবসা শিখেছে, তারা এখন বিশ্বের যে কোনো জায়গার থেকে তারা আনবে। আজকে কেন এত কাঁদতেছেন? কাঁদাকাটি বন্ধ করেন। আজকে আপনাদের পায়ে আপনারা কুড়াল মেরেছেন, যে সুযোগ হারাইছেন, জিন্দিগিতে আর এই সুযোগ আর পাবেন না। তাই আশা করব আপনাদের শুধু যদি আপনাদের সেরকম যদি দেশপ্রেম থাকতো, তাহলে আপনারা শেখ হাসিনাকে নিয়ে লড়তেন না। এদেশের 18 কোটি জনগণের কথা চিন্তা করে আপনি অগ্রসর হতেন। যেহেতু শেখ হাসিনাকে আপনি দেখেছেন, 18 কোটি জনগণ আর ভারতের জনগণের সাথে কোনো পার্থক্য নেই। জনগণও চায় না আপনাদেরকে এখন কিছুদিনের ভিতরে ভারতকে অবাঞ্ছিত ঘোষণা করবে। মোদীজি অপেক্ষা করুন। আপনার সংসদ থেকে অবাঞ্ছিত হচ্ছেন, ভারত থেকে আপনার অবাঞ্ছিত হবেন। কিন্তু ভারতের জনগণ, বাংলার জনগণ, এদের সাথে কোনো বিরূপ আমাদের নাই। কারণ আমাদের বিরূপ হল আপনার বিরুদ্ধে। আপনি 2002 সালে আপনি কষাইয়ের মতন কিভাবে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করতেছেন, কিভাবে আপনি মসজিদে ভাঙতেছেন গুজরাটে, আপনি এখন কিভাবে একের পরে এক মুসলমানদের হত্যা করতেছেন। এটা জেনে রাখবেন, মুসলমানের সুপার পাওয়ার কে? আল্লাহ। উনি সমস্ত পৃথিবী চালাচ্ছেন। তার সে একটা সেকেন্ডও আপনার মানচিত্র থাকবে না। অপেক্ষা করুন। আপনার 7 সিস্টারও কই যাইব, আপনি কই যাবেন, ভারতের মানচিত্র থাকবে না। আপনি যেভাবে আপনার মুসলমানদের বিরুদ্ধে লাগছেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে লাগছেন, আপনি মনে করছেন কি আপনি ভারত থেকে কোরআনের আয়াত পর্যন্ত আপনারা বদলাইতে চাচ্ছেন? যারা বদলায় তাদেরকে আপনি বিচার করেন নেই। আপনি মনে রাখবেন, একদিন আসবে আপনিও শেখ হাসিনার মতন পলায় আর সুযোগ পাবেন না। পৃথিবীর কোথাও আপনাকে আশ্রয় দিব না, কারণ আপনি হত্যাকারী। আপনি বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে আপনি হত্যা করাইছেন বিভিন্নভাবে, বিভিন্ন সূত্র ধরে, বিভিন্নভাবে। আপনি একের পরে এক আপনার প্রমাণ হবে। তাই আমি বিচার বিভাগ তদন্ত করে বলবো যে ভারতের ইন্ধনে কোথায় কোথায় আমাদের লোকদেরকে হত্যা করা হয়েছে। ভারতের ইন্ধনে ফারাক্কা পানিতে আমাদের কত লক্ষ কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছে, তার বিরুদ্ধে আমি বলবো যে আন্তর্জাতিক আদালত করে ভারত থেকে ক্লেম নিয়ে আমাদের এগুলিকে আদায় করা হোক। সময় আসছে, কথা বলুন। এবং বাংলাদেশের 18 কোটি জনগণ যারা আছেন, ওই ভারতের তালে পড়ে আমার দেশটাকে আর নষ্ট করেন না। ওই চুরি ডাকাতি করার সুযোগ ভারত করা দিচ্ছে, যাতে দেশের অরাজকতা সৃষ্টি হয়, যাতে গভর্নমেন্ট যাতে পলায়, সেই চিন্তা আপনারা করছেন না। সারা বাংলার জনগণ সচেতন আছে, আপনারা এগুলি করবেন না। মেহেরবানি করে আজকে যারা চুরি ডাকাতি যারা করতেছেন, তাদেরকে আমি বলবো যে মেহেরবানি করে কাজ করুন, কাজের বিনিময় পয়সা উপার্জন করুন। এটা কোনো বিষয় নয়। সাধারণ মানুষের কাছে ধরা খাইলে আপনার মান সম্মান ইজ্জত সব চলে যাবে। অতএব চুরি ডাকাতি বন্ধ করুন। এবং ইন্ধনদাতা কারা, আমি বিচার বিভাগ তদন্ত করে বলবো, যারা আছেন এদের পিছনে কারা চাবিকাঠি লাগতেছে, তাদেরকে জরুরি ভিত্তিতে ওদের থেকে আগে তাদেরকে গ্রেপ্তার করুন। গ্রেপ্তার করে তাদেরকে আর যদি কোনো কেউ কথা না মানে, তাহলে 24-এর যে গণহত্যাকারী, প্রত্যেককে সে যেই ধরা খাবে তাকে সেই 24-এর গণহত্যাকারীদের সাথে তামিল করে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। কেন হবে না? তারা সেই ভারতের দোসর, শেখ হাসিনার দোসর হিসাবে বাংলাদেশে তারা কাজ করতেছে।
তাই তাদেরকে আমি বলবো জরুরি ভিত্তিতে আপনারা বন্ধ করুন, হানাহানি বন্ধ করুন। যদি হানাহানি বন্ধ না করুন তাহলে সেই 24-এর যে 2024-এর যে গণহত্যাকারীদের সাথে আপনাদেরও নাম খান চলে যাবে এবং আপনারাও সেই 302 ধারায় অ্যাটেম্প টু মার্ডারের সাথে সদস্য হয়ে যাবেন, আসামিও তাই। আমি আশা করব সারা বাংলার জনগণকে এখান থেকে আপনারা ফিরে আসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আসুন আমরা যৌথভাবে চায়নাকে সাথে নিয়ে কিভাবে আমরা ফারাক্কা বাঁধটা দিতে পারি সেই জন্য আমরা পরিকল্পনা করুন। প্রয়োজন হয় স্বেচ্ছাশ্রমে কোটি কোটি লোক যে বাঁধ নির্মাণ আমরা করব। আমরা ইনশাআল্লাহ সেই জন্য আমরা সারা বাংলার জনগণ প্রস্তুত আছি। আমরা খালি শুধু সরকার আমাদেরকে ঘোষণা দিবে, আসুন আমরা লক্ষ লক্ষ লোক দিয়ে আমরা বাঁধ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সরকারকে বলুন যে জরুরি ভিত্তিতে চায়নার সাথে করে আমাদের এই বাঁধকে কিভাবে নির্মাণ করা যায়। কেউ চোখ রাঙানোর দিকে আর ভয় করবেন না, কারণ বাঁধ দেওয়ার চিন্তা করুন, বাঁধ দেন, কোনো ভয় করবেন না, সামনে দিয়ে অগ্রসর হন। এই বলে আজকের মতন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পলিটিক্স ক্লাবে এসে আপনি আপনার বক্তব্য তুলে ধরেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, পলিটিক্স ক্লাবকে ধন্যবাদ, সারা বিশ্বের যে যেখান থেকে শুনতে সকলকে ধন্যবাদ। শুনছিলেন এতক্ষণ পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে কথা বলছিলেন বাংলাদেশ মুসল্লি কমিটির সভাপতি আমির আলী হাওলাদার। উনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ফারাক্কা বাঁধের সামনে ফের পাল্টা বাঁধ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তার আগে উনি জানিয়েছেন একটি আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে আমাদের, যাতে করে আন্তর্জাতিক আদালতে ভারতের ফারাক্কা বাঁধের বিরুদ্ধে রায় হয় এবং বাংলাদেশের মানুষ শুষ্ক মৌসুমে যে পানি পায় না বা ভরা মৌসুমে বর্ষা মৌসুমে যে বন্যায় ডুবে যায়, যে দেশের ফসল হানি হয়, মানুষের গরু বাছুর ভেসে যায়, মানুষের কষ্ট বেড়ে যায়, সেই কষ্টের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও কোনো সমাধান নেই। বাংলাদেশ মুসল্লি কমিটির সভাপতি আমির আলী হাওলাদারের আহ্বানে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, যাতে করে যে কোনো সময় সরকারের আহ্বানে এই ফারাক্কা বাঁধের এখানে ফের পাল্টা বাঁধ তৈরিতে পার্শ্ববর্তী অন্য চায়না বা অন্য কোনো রাষ্ট্রের সহযোগিতায় একটি শক্তিশালী বাঁধ তৈরি করা সম্ভব হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।